বাংলাদেশে অনলাইনে ধর্ষণে উস্কানি দেওয়ার অভিযোগে ঢাকায় এক যুবক গ্রেপ্তার। অনলাইনে এ ধরনের হুমকি হয়রানির শিকার একজন নারী। বিভিন্ন গ্রুপ থাকে, এসব গ্রুপে যদি আমি কোনো কমেন্ট করি তখন আমাকে বিভিন্ন আক্রমণাত্মক কমেন্ট করতে থাকে, আগুন দিয়ে পুড়াইতে চায়, রেপ করা উচিত, রাস্তায় ধর্ষণ করা উচিত, তারপর কি পোশাক পরছে, এই গ্রুপে এগুলা বেশি হয়। আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। একটি কন্যা শিশু বাংলাদেশের পরিবারে, সমাজে কতটা কাঙ্ক্ষিত, কতটা নিরাপদ, এ নিয়ে একটি সাক্ষাৎকার শুনবেন। ভারত কি তাদের এক চীন নীতি বিসর্জনের কথা ভাবছে? এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিও ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। ফেসবুক পোস্টে ধর্ষণে উস্কানি দেওয়ার অভিযোগে শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিশেষ বাহিনী র্যাব বলছে ওই যুবক ছাড়াও আরও কয়েকটি ফেসবুক আইডি তাদের নজরদারিতে আছে, যেসব আইডি থেকে ধর্ষণের হুমকি বা ধর্ষণকে সমর্থন করে পোস্ট বা কমেন্ট করা হয়েছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ধর্ষণকে উস্কানি দিয়ে বা ধর্ষণকে সমর্থন করে মন্তব্য পোস্ট মাঝে মধ্যেই দেখা যায়। তবে সাম্প্রতিক কিছু ধর্ষণের ঘটনার বিরুদ্ধে এখন দেশ জুড়ে যে প্রতিবাদ চলছে তার পরিপ্রেক্ষিতে এ ধরনের অশালীন আপত্তিকর মন্তব্য ইদানিং বেশি চোখে পড়ছে। আইনজীবীরা বলছেন যে অনলাইনে এ ধরনের হুমকি এবং হয়রানির ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন সহ ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ীও অভিযোগ করার বা আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশে। ঢাকা থেকে নাগিব বাহারের রিপোর্ট। শনিবার রাতে ঢাকার খিলক্ষেত থেকে ১৯ বছর বয়সী যে যুবককে গ্রেফতার করা হয়, র্যাব বলছে সে ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছিল যা ধর্ষণে উস্কানি দেয়। র্যাব জানিয়েছে ওই যুবক ফেসবুকে কিভাবে একটি মেয়েকে ধর্ষণ করা যায় এরকম শিরোনামে একটা পোস্ট দিয়েছিল কয়েকদিন আগে। তার সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় সমালোচনা তৈরি করলে বিষয়টি র্যাবের অনলাইন মনিটরিং সেলের নজরে আসে এবং তারা নিজেরাই উদ্যোগী হয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে এবং ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করে। র্যাব ১-এর কর্মকর্তা মুশফিকুর রহমান তুষার জানান, বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুকে নারী মডেল বা নারী কোনো সেলিব্রিটি, নারী কোনো লেখক তাদের পোস্টের নিচে অকথ্য ভাষায় কুরুচিপূর্ণ গালিগালাজ থাকে। তারপর অনেকেই সাইবারে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গাতে মেয়েদের নিয়ে ধর্ষণ উদ্বুদ্ধ করে, তারপরে যে ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে সেখানে যে সকল মেয়েরা কাজে করতেছে তাদের নিয়ে বেশ কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে। আমরা তখন এই সাইবার আমাদের যে মনিটরিংটা এটা একটু জোরদার করার জন্য আমরা একটা সেল করি আমাদের ব্যবহারে, যেটা আমরা অ্যারেস্ট করি যে একজন মেয়েকে কিভাবে কোথায় কোথায় আঘাত করলে, লাথি দিলে, ঘুষি দিলে সে দ্রুত দুর্বল হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, তখন রেপ করা যাবে, এই দুটো একটা টিউটোরিয়াল টাইপ একটা পোস্ট দিয়েছিল। তো এরপর আমরা তার লোকেশন ট্রেস করে তারপর তাকে ধরার চেষ্টা করি। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ও অনলাইনে নারীদের এভাবে ধর্ষণের হুমকি দেয়া, আক্রমণাত্মক বা অপমানজনক মন্তব্য করা বা কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার নজির কিন্তু হরহামেশাই শোনা যায়। বিশেষ করে কোনো ফেসবুক গ্রুপে বা পেজে অথবা সংবাদ মাধ্যমগুলোর পোস্টে কোনো নারীর কমেন্টের বিপরীতে প্রায়ই এ ধরনের মন্তব্য চোখে পড়ে। যেরকমটা বলছিলেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কুরুচিপূর্ণ ব্যবহারের সম্মুখীন হওয়া সোমিয়া ইরা। বিভিন্ন গ্রুপ থাকে, ইপটিজিং গ্রুপ, বিভিন্ন গ্রুপ থাকে, এসব গ্রুপে যদি আমি কোনো কমেন্ট করি তখন আমাকে বিভিন্ন আক্রমণাত্মক কমেন্ট করতে থাকে, বডি শেমিং করে, অনেক আজে বাজে গালাগালি করে, আগুন দিয়ে পুড়াইতে চায়, রেপ করা উচিত, রাস্তায় ধর্ষণ করা উচিত, তারপর কি পোশাক পরছে, এই গ্রুপে এগুলা বেশি হয়। চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় এই ধরনের আক্রমণের শিকার হওয়া অরুণিমা তাহসিন বলছিলেন, এসব ঘটনা তার কাছে এতটাই নিয়মিত যে এগুলোতে এখন আর মনক্ষুণ্ণ হন না তিনি। মেসেজটা এরকম ছিল স্পেসিফিক্যালি যে আমাদের নেত্রীর নামে খারাপ কথা বলো, আমার নামে খারাপ কথা বলো, আমাদের দলের নামে খারাপ কথা বলো, আর যদি কখনো শাহবাগে দেখি রেপ করে পুঁতে ফেলবো, এটাই ছিল কথাটা। এখন দেখলে খারাপও লাগে না, কারণ আমরা ধরেই নিয়েছি যে আমাদের সাথে এই ধরনের কথাবার্তা এই বাংলাদেশের মানুষ বলেই যাবে। অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্য করা ডিজিটাল সিকিউরিটি আইনে তো বটেই, ফৌজদারি দণ্ডবিধি অনুসারেও শাস্তিযোগ্য অপরাধ বলে জানান আইনজীবী মিতি জামান। যদি কোনো ব্যক্তি কোনো ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে ইচ্ছাকৃত বা অজ্ঞাতসারে
এমন কোনো তথ্য তিনি প্রকাশ করছেন যা অন্য ব্যক্তির জন্য আক্রমণাত্মক অথবা ভীতি প্রদর্শক, বা তিনি এমন কিছু প্রকাশ করলেন যেটা আসলে অন্য আরেকজন ব্যক্তিকে নীতিভ্রষ্ট বা অসৎ করতে পারে, এবং মিথ্যা জানা সত্ত্বেও তিনি অন্যদেরকে বিরক্ত, অপমান বা অপদস্থ হেয় প্রতিপন্ন করার অভিপ্রায় এই ধরনের তথ্য তিনি প্রকাশ করছেন বা এই ধরনের থ্রেট তিনি দিচ্ছেন। যে পেনাল কোড রয়েছে, পেনাল কোডের আন্ডারে, দণ্ডবিধির আন্ডারে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। ইন এডিশন আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে 2018 সালে, সেই আইনের 25 ধারায় কিন্তু একটি সুস্পষ্ট ব্যাখ্যা আসলে এই বিষয়ে দেওয়া হয়েছে। অনলাইনে এই ধরনের আচরণের শিকার হলে তথ্য প্রমাণ সহ সাইবার ক্রাইম ইউনিটে অনলাইনে এই ধরনের আচরণের শিকার হলে তথ্য প্রমাণ সহ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অবিলম্বে অভিযোগ করার পরামর্শ দেন মিতি জামান। তিনি বলেন, এই ধরনের অভিযোগ পুলিশ যথেষ্ট গুরুত্বের সাথে নিয়ে থাকে এবং এসব ক্ষেত্রে ভুক্তভোগী চাইলে নিজের পরিচয় গোপন করেও অভিযোগ দায়ের করতে পারেন। আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। পৃথিবী জুড়ে নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে গত 8 বছর ধরে এই দিনে জাতিসংঘের উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। বাংলাদেশে গত কয়েক দশক ধরে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে পরিবারে নারী শিশুর গ্রহণযোগ্যতা এবং সমাজে রাষ্ট্রে নারীর সমান মর্যাদা প্রতিষ্ঠায় নানাভাবে চেষ্টা করা হচ্ছে। শিক্ষা বিস্তার ছাড়াও নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। নিপীড়ন বন্ধে প্রচারণার পাশাপাশি বেশ কিছু আইনও করা হয়েছে। তারপরেও এখন বাংলাদেশের পরিবারে বা সমাজে একটি কন্যা শিশু কতটা কাঙ্ক্ষিত বা একজন নারীর পা কতটুকু শক্ত, জিজ্ঞেস করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজের শিক্ষক ডক্টর সঞ্জিদা আক্তারকে। এই কথা আমাকে বলতেই হবে যে আমরা যদি আরো 10-20 বছর আগে বা 30 বছর আগের প্রেক্ষাপটে এখন চিন্তা করি, তাহলে তো মেয়েদের, কন্যা শিশু এবং সর্বোপরি নারীর অবস্থান কোনো কোনো জায়গায় আগের চেয়ে বেশ উন্নত হয়েছে। যেরকম আমরা বিশেষ করে কতগুলো ইন্ডিকেটর তো দেখতেই পাই, যেরকম প্রাথমিক শিক্ষায়, ইভেন মাধ্যমিক শিক্ষাতেও নারীর কিশোরীদের অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং তারা শিক্ষাগত পারফরমেন্সও ভালো করছে। কিন্তু পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে বেশ পিছিয়ে দিচ্ছে বা হতাশার দিকে ঠেলে দিচ্ছে। যেরকম এখন এই মুহূর্তে যখন আমরা আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের কথা বলছি, তখন আমাদের সারা দেশ উত্তাল হয়ে আছে ধর্ষণ প্রতিকারে, অর্থাৎ সহিংসতা, জেন্ডার বেসড ভায়োলেন্স যেটাকে আমরা বলছি, সেটি অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং সম্প্রতি আমি একটি গবেষণা করেছি যেখানে আপনার দেখছিলাম যে এখন পর্যন্ত যে প্যারেন্টাল অ্যাসপিরেশন যেটাকে আমরা বলবো না, পুত্র শিশু এবং কন্যা শিশু নিয়ে বাবা মার চাওয়া পাওয়া কি, সেখানে সেই গোড়াতেই একটা বিরাট বৈষম্য রয়ে গেছে। মানে এখনো পর্যন্ত আপনি কি পেয়েছেন আপনার, মানে এখনো পর্যন্ত মানুষ, অধিকাংশ মানুষ কি আশা করে তাদের পুত্র শিশু হোক? না, আমি সেই জায়গাতে বলবো না, কিন্তু যখন পুত্র শিশু কন্যা শিশু জন্ম হয় তখন তাদের ট্রিটমেন্টে, অর্থাৎ পুত্র এবং কন্যা শিশুকে নিয়ে পিতামাতার যে স্বপ্নের জায়গাটা, সেইখানে একটা বিরাট তফাৎ রয়েছে। কেন? কারণটা কি? মানে কারণটা অনেক বেশি দীর্ঘদিনের সোশিও কালচারাল একটা ভাবনা, যেভাবে আমরা পুত্র এবং কন্যাকে দেখতে অভ্যস্ত দীর্ঘদিন ধরে, আমাদের সমাজ আমাদেরকে যেভাবে দেখতে শিখিয়েছে, সেইখান থেকে আমরা হয়তো বা বেরোতে পারছি না। এবং কিছু ক্ষেত্রে শ্রেণীগত হয়তো আপনার যারা ইতোমধ্যে অনেক সচেতন এবং শিক্ষিত হয়েছেন, সেই সমাজের সেই অংশের মধ্যে খানিকটা পরিবর্তন আসলো। আমি যদি সমগ্র বাংলাদেশের চিত্রে যদি দেখতে চাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সেই গুণগত এবং মনোগত যে বৈষম্য, সেটি কিন্তু এখন অনেক বেশি রয়ে গেছে। মনোগত দৃষ্টিভঙ্গি, এই সমস্ত বিষয় ছাড়াও আমরা যদি কিছু পরিসংখ্যানের দিকে তাকাই, এখনো পর্যন্ত বাংলাদেশে শিশু বিবাহ যেটাকে বলে সেটা এখনো অনেক বেশি। এমনকি সাব সাহারান যে আফ্রিকার যে সমস্ত দেশ, সেগুলোর সাথে এখনো বাংলাদেশকে তুলনা করা হয়। তো এখন আমরা এই বহুদিন ধরে এই ক্যাম্পেইন দেখছি, মেয়েদের শিক্ষার জন্য নানা আইন হয়েছে, মেয়েদের অধিকার, মেয়েদের চাকরির জন্য, তারপরেও এই পরিস্থিতি কেন? এটা তো শুধু দৃষ্টিভঙ্গির বিষয় নয়। অবশ্যই না, এটা শুধু দৃষ্টিভঙ্গির বিষয় না। আসলে জেন্ডার
অসমতা, সেটা নারী শিশু যে ক্ষেত্রেই হোক না কেন, এটি অনেকগুলো ইন্ডিকেটর একসাথে কাজ করে। আপনি যেটা ঠিকই বলেছেন যে বাল্যবিবাহের বিষয়টা, এখানে আমি মনে করি বাল্যবিবাহের ক্ষেত্রে যেরকম এই সোশিও কালচার কনস্ট্রাকশন তো রয়েছে, বাট এটার পিছনে আরেকটি বড় কারণ রয়েছে যে আমরা আসলে কন্যা শিশুদের জন্য যে সামাজিক যে নিরাপত্তা এবং সামাজিক অর্থনৈতিক অবকাঠামোগত নিরাপত্তাগুলো আমরা দিতে পারি নাই। কতটা এগিয়েছি আসলে তাহলে? সেই আসলে তো আগাইনি। আমার তো মনে হয় কয়েকটি ইন্ডিকেটরে আমরা সংখ্যাগত দিক থেকে খানিকটা আগাতে পেরেছি, কিন্তু সামগ্রিকভাবে আমরা আগাইনি। এবং আগাইনি বলেই আমরা আপনার এই যে নারীর বিরুদ্ধে সহিংসতার জন্য আমাদেরকে এখনো সোচ্চার হয়ে আন্দোলন করতে হচ্ছে। এবং এখনো আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে পরিবারের মধ্যেই নিকটাত্মীয় কর্তৃক একজন নারী শিশু যৌন সহিংসতার শিকার হচ্ছে। এবং এগুলো কিন্তু বাল্য বিবাহের কারণকে বাল্য বিবাহকে আরো অনেক বেশি ত্বরান্বিত করছে বলে আমি মনে করি। যখন আমি জানবো যে আমার মেয়েটি নিশ্চিত হয়ে স্কুলে যেতে পারছে না নিরাপদ ভাবে, এবং যখন আমি জানবো যে তার যে কোনো মুহূর্তে তার এই সেক্সুয়ালি অ্যাসল্টেড হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আমি যখন জানবো এটির সাথে তার ভবিষ্যৎ, তার বিয়ে হওয়া না হওয়া, তার সামাজিক অবস্থান সমস্ত কিছু জড়িত থাকবে, তখন কিন্তু আমি একজন অভিভাবক হিসেবে আমার এই যে বাল্য বিবাহ, তাকে ঘরে ঘরবন্দি করে রাখার প্রবণতা, এগুলো কিন্তু অভিভাবকদের মধ্যে আরো বেশি বাড়বে। ডক্টর সঞ্জিদা আক্তার। বাংলাদেশে কোভিড ছাড়া অন্যান্য রোগের চিকিৎসার সংকট কি শেষ হয়েছে? রোগীরা কি হাসপাতাল, ক্লিনিকে, ডাক্তারের চেম্বারে নির্ভয়ে যাচ্ছেন? এ সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। ভারতে এই প্রথমবারের মতো তাইওয়ানের জাতীয় দিবস বেশ ধুমধামের সাথে পালিত হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভারত কি তাদের এক চীন নীতি পুনর্বিবেচনা করছে? তাইওয়ানকে এর আগে আলাদা দেশ হিসেবে উল্লেখ না করতে চীনা দূতাবাস ভারতীয় মিডিয়াকে যে পরামর্শ দিয়েছিল, সেটাও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে। এরপর তাইওয়ানের জাতীয় দিবসে দিল্লিতে চীনা দূতাবাসের সামনে তাইওয়ানের সমর্থনে পোস্টার এবং তাদের পতাকাও লাগিয়েছেন শাসক দল বিজেপির কর্মীরা। তবে দিল্লিতে পর্যবেক্ষকরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে এক চীন নীতির সঙ্গে বেইজিং কোনো আপোষ করবে না, ফলে তাইওয়ানকে স্বীকৃতি দিতে গেলে ভারতকে কিন্তু চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শেষ করার জন্য প্রস্তুত থাকতে হবে। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। প্রতি বছর 10ই অক্টোবর তাইওয়ান তাদের জাতীয় দিবস পালন করে এলেও ভারতে কিন্তু এতকাল তার কোনো উদযাপন হয়নি বললেই চলে। এবছর কিন্তু ওই দিনটিতে দিল্লির দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় তাইওয়ানের দেওয়া বিশাল বিজ্ঞাপনী ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। দিল্লির বিজেপি কর্মীরা শহরের চাণক্যপুরীতে চীনা দূতাবাসের সামনে তাইওয়ানের পতাকা ও তাদের প্রতি সমর্থন সূচক পোস্টার লটকে দিয়ে এসেছেন। সবচেয়ে বড় কথা, জাতীয় দিবসের উৎসবে সামিল হওয়ার জন্য তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আলাদা করে ভারতকে ধন্যবাদ দিয়েছেন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনও তার জাতীয় দিবসের ভাষণে ভারত চীন সীমান্ত বিরোধের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে। তাইওয়ানের এই নেত্রীকেই যাতে প্রেসিডেন্ট বলে অভিহিত না করা হয় এবং তাইওয়ানকে আলাদা দেশ বলে উল্লেখ না করা হয়, সে ব্যাপারে মাত্র কদিন আগেই ভারতীয় সাংবাদিকদের চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছিল দিল্লির চীনা দূতাবাস। গত জুন মাসে লাদাখে ভারতীয় ও চীনা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই ভারতীয় মিডিয়ার একাংশ তাইওয়ানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য সওয়াল করে আসছে। ওই চিঠি ছিল সেই পটভূমিতেই। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ওই পরামর্শ নস্যাৎ করে জানিয়ে দিয়েছেন, ভারতের সংবাদ মাধ্যমের যেটা উচিত মনে হয় সেটা রিপোর্ট করার স্বাধীনতা আছে। তাইওয়ানের জাতীয় দিবসের খবরও এদেশের বহু সংবাদপত্র ও চ্যানেলে ফলাও করে প্রচারিত হয়েছে। দিল্লিতে ইনস্টিটিউট অব চায়না স্টাডিজের ফেলো অধ্যাপিকা শ্রীমতী চক্রবর্তী অবশ্য এর পরেও মনে করেন, ঐতিহাসিক কারণেই ভারতের জন্য এক চীন নীতি থেকে সরে আসা মোটেই সহজ হবে না। যদি আমরা তাইওয়ানকে রেকগনাইজ করি বা এনি চান্স, তাহলে পিআরসি আমাদের সাথে ডিপ্লোম্যাট রিলেশনস কাট করে দেবে, সেটা তো অবভিয়াস। কারণ এটাই ওদের যখন এটা হয়েছিল তাইওয়ান আর যখন পিআরসি আলাদা হয়েছিল, ইন্ডিয়া টুক এ কনসিয়াস ডিসিশন যে পিআরসি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস চায়না,
ওইটা তো চাইনিজরাও ভাবতো আর বাকি পৃথিবীও ভাবতো যে ওটাকে ওরা নিয়ে নেবে, আলটিমেটলি পিএলএ পাঠিয়ে নিয়ে নেবে, কিন্তু ওই আমেরিকার সঙ্গে ট্রিটি হয়ে গেল, তারপরে অনেক লম্বা সিভিল ওয়ার চলেছিল, তো সেটাকে করার জন্য মাওরা আর পিএলএ সোলজার পাঠায়নি। চিয়াং কাই শেক যখন চলে গেল এতে ডিক্লেয়ার করলো যে দিস ইজ দ্য রিয়েল চায়না, আরওসি রিপাবলিক অফ চায়না, আর এটা পিআরসি, তখন মাওরা মানে ইচ্ছে করে স্টেপ নেয়নি, সো দ্যাট দের ইজ সাম পিরিয়ড অফ পিস। তো যাই হোক, পিস তো থাকলো না, তারপরে ওরা কোরিয়ান ওয়ারে ঢুকে গেল। তবে তাইওয়ানের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ঘনিষ্ঠতা যে অনেক বেড়েছে তাতে কোনো ভুল নেই, আর সেটার অন্যতম লক্ষ্য চীনকে চাপে রাখা। ইন্টারাকশনস আমাদের ভালোই বাড়ছিল, ইনফ্যাক্ট গ্র্যাজুয়ালি স্লোলি অনেক কিছুই হচ্ছিল তাইওয়ানের সাথে, কিন্তু এইটা হবার পর সেটাকে নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে এবং এখন ওই রিভিউর কথা হচ্ছে। বাট বেসিক্যালি আমার তো মনে হয় ওটা চায়নাকে করার জন্য, একটু পথে আসো বলার জন্য যে আমরা আদারওয়াইজ উই হ্যাভ দিস ওয়েপন ইন আওয়ার হ্যান্ডস। কারণ চায়না তো অলওয়েজ ফিল করে যে ইন্ডিয়া উইল ইউজ টিবেট অ্যাজ আ ওয়েপন, তাইওয়ান ইউজ করবে এটা প্রবাবলি চাইনিজরা কখনো ভাবনি, কারণ তাইওয়ান ইজ আ ভেরি ইমোটিভ ইস্যু ইন চায়না। ইনফ্যাক্ট তাইওয়ানকে যদি ইন্ডিয়া রেকগনাইজ করে তাহলে পুরো চায়নাতে দের বি এ ডিমান্ড টু ইমিডিয়েটলি কাট আউট অল ডিপ্লোম্যাটিক রিলেশনস উইথ ইন্ডিয়া। এভারেজ চাইনিজদের সাথে কথা বললে ইট ইজ ভেরি ক্লিয়ার যে ওটা মানে সাংঘাতিক, মানে দে ফিল চায়নাস লিবারেশন ইজ ইনকমপ্লিট উইদাউট তাইওয়ান। 1962 যুদ্ধে চীনের কাছে শোচনীয় পরাজয়ের পরও ভারত কিন্তু এক চীন নীতি থেকে সরে আসেনি। সেই যুদ্ধের প্রায় 6 দশক পর গালওয়ান উপত্যকায় 20 জন সেনার প্রাণহানি কিংবা প্যাংগং লেকে সামরিক উত্তেজনার জেরে ভারত এবার অন্যরকম কোনো সিদ্ধান্ত নেবে, সেই সম্ভাবনা অবশ্য এখনও ক্ষীণ। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। নাগোর্নো কারাবাখে একটি মানবিক যুদ্ধবিরতি সত্ত্বেও আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার লড়াই তীব্রতর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জা থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, আজেরিরা বলেছে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাড়ি ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা বলছেন এতে 7 ব্যক্তি নিহত হয়েছেন। আর্মেনিয়ানরা বলছে আজেরিদের এই খবর পুরোপুরি মিথ্যা। ব্রিটিশ সরকার বলছে ইংল্যান্ডে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি ঠেকানোর চেষ্টায় সোমবার সে দেশে ভ্রমণের ব্যাপারে নতুন নির্দেশিকা তুলে ধরা হবে। তবে একজন মন্ত্রী বলছেন স্বল্প সময়ের জন্য জাতীয় লকডাউন আরোপের কোনো পরিকল্পনা তাদের নেই। ইউরোপ জুড়েই এখন সংক্রমণ বাড়ছে। রাশিয়া জানাচ্ছে গত 20 ঘন্টায় ভাইরাস সংক্রমণের পরিমাণ ছিল দৈনিক সংখ্যার ক্ষেত্রে নতুন রেকর্ড। বেলারুশে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে রাজধানী মিনস্কে নতুন দফা বিক্ষোভের সময় কমপক্ষে 50 জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিক্ষোভকারীরা প্রতিরোধ করতে গেলে পুলিশ তাদের উপর মরিচের গুঁড়া স্প্রে করেছে। গত 9 সপ্তাহ ধরে প্রতি রোববার এ ধরনের বিক্ষোভ হচ্ছে। অস্ট্রেলিয়ার মিডিয়া জগতের রুপার্ট মার্ডকের নিউজ কর্পের আধিপত্য নিয়ে এক সরকারি তদন্তের আহ্বান জানিয়ে এক আর্জি পেশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। এক টুইট বার্তায় মিস্টার রাড ওই কোম্পানিটিকে গণতন্ত্রের দেহে এক ক্যান্সার বলে বর্ণনা করেন। তিনি বলেন এই কোম্পানিটির সংবাদপত্রগুলো গত 18টি নির্বাচনের সময় রাজনীতির একটি পক্ষ, রক্ষণশীল লিবারেল ন্যাশনাল পার্টির সমর্থনে এবং লেবার পার্টির বিরুদ্ধে ক্রমাগত কাজ করে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি ডিজিটাল কার্ড স্কিম চালু করেছেন যাতে কার্ডধারীদের নানা তথ্য এবং তার বাড়ি জমির ব্যাপারে তথ্য সংরক্ষিত থাকবে। তিনি বলেছেন এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রামীণ ভারতকে বদলে দেবে এবং এর ফলে গ্রামবাসীরা ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা নেবার বিপরীতে নিজস্ব সম্পদ বা কোল্যাটারাল হিসেবে জমিকে ব্যবহার করতে পারবে। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দুদেশের মধ্যে সংঘাত এড়ানোর লক্ষ্যে চুক্তি মেনে চলার জন্য। উত্তর কোরিয়ায় একটি সামরিক কুচকাওয়াজের পর দক্ষিণ কোরিয়া এই বিবৃতি দিয়েছে। ওই সামরিক মহড়ায় বিশাল আকারের একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় যা আগে কখনো দেখা যায়নি। দক্ষিণ কোরিয়া বলছে নতুন যেসব যুদ্ধাস্ত্র দেখা গেছে সেগুলো তারা যাচাই করে দেখছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার অধিবেশন প্রবাহ। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 1193 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও নতুন দফা ভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশে করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে কোভিড ছাড়া অন্যান্য রোগের চিকিৎসায় প্রায় স্থবির হয়ে পড়েছিল। একদিকে সাধারণ রোগের চিকিৎসা নিতে ভয় পাচ্ছিলেন মানুষজন, অন্যদিকে বহু চিকিৎসকও মুখোমুখি রোগী দেখতে চেম্বারে বা ক্লিনিকে বসেননি অনেকদিন। বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হবার 7 মাস পর হাসপাতাল বা ক্লিনিকগুলোর বর্তমান অবস্থা কি? রোগীরা কি সেখানে নির্ভয়ে যাচ্ছেন বা যেতে পারছেন? খোঁজ নিয়েছেন সংবাদদাতা সাইয়েদা আক্তার। মার্চের প্রথম সপ্তাহে যখন বাংলাদেশে প্রথম কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্ত হয়, তখন অনেকের মধ্যে হাসপাতালে যাওয়া নিয়ে এক ধরনের ভীতি তৈরি হয়েছিল। হাসপাতালগুলো সাধারণ রোগী ভর্তি করতে করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট চাইছিল। অনেক হাসপাতাল ও ক্লিনিকে কোভিড-19 ছাড়া অন্য রোগী ভর্তি বন্ধ ছিল। অবস্থা এমন দাঁড়ায় যে একদিকে বহু মানুষের চিকিৎসা আটকে যায়, আবার অনেকেই নিতান্ত প্রয়োজন না হলে হাসপাতালমুখী হচ্ছিলেন না। এদের একজন উদ্যোক্তা নুসরাত জাহান, যার শ্বশুরের চোখের ছানি অপারেশনের দিনক্ষণ ঠিক হবার পরেও ভাইরাস আক্রান্ত হবার ভয়ে প্রায় 5 মাস অপেক্ষা করে তারপর অপারেশন করা হয়। সিচুয়েশনটা এমন দাঁড়ালো যে আসলে না গেলেই হচ্ছে না। চোখটা যেহেতু বেশি সেন্সিটিভ, আর চোখে এসে ঝাপসা দেখা শুরু করলো, সাথে প্রচন্ড ফুলে যেত চোখের উপরের অংশ এবং নিচের অংশ। একটা পর্যায়ে আসলে ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। ডাক্তাররা দেখছে কিনা, ডাক্তাররা কতটুকু প্রোটেকশন নিচ্ছে, সবকিছু আসলে ভাবনায় এসেই যায়। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চক্ষু হাসপাতালে করবো, ইসলামিয়া চক্ষু হাসপাতালে। রিস্ক নিয়ে তাকে নিয়ে গেলাম, আবার ওই দিনের মধ্যেই ফেরত নিয়ে আসলাম, শুধুমাত্র এই একটা ভয়ের কারণে, অনিশ্চয়তার কারণে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে 11 অক্টোবর পর্যন্ত মোট 3,78,266 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট 5,524 জন মানুষ। শুরুতে সরকার দেশব্যাপী টানা 66 দিন লকডাউন দিলেও পরে ক্রমে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করার অংশ হিসেবে একে একে সব ধরনের প্রতিষ্ঠান খুলে দেয়। কিন্তু তারপরেও চিকিৎসা ক্ষেত্রটি পুরোপুরি স্বাভাবিক এখনো হয়নি বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। ঢাকার একটি প্যাথোলজিক্যাল ল্যাবের প্রধান অধ্যাপক ডক্টর নাজনীন নাহার বলছিলেন, একটু একটু করে চিকিৎসকের পরামর্শ এবং পরীক্ষা নিরীক্ষা করতে ডায়াগনস্টিক সেন্টারে রোগীর সংখ্যা বাড়ছে। এই জটিল রোগগুলো নিয়ে মানুষ দীর্ঘদিন থেকে সাফার করছে, এরকম অনেক বয়স্ক মানুষ আছে। আসলে তারা তো কোভিড এর কারণে দীর্ঘদিন চিকিৎসা নিতে যেতে পারেনি নানান কারণেই। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি নিজেও দেখছি যে হাসপাতালগুলোতে সাধারণ রোগের রোগীর সংখ্যা বাড়ছে এবং কিভাবে রোগীগুলোকে ম্যানেজ করতে হবে সেগুলোর প্রোটোকল প্রত্যেকটা হাসপাতালই এখন মোটামুটি গাইডলাইন তৈরি করেছে। তারা আগে কোভিড আক্রান্ত রোগীদের সঙ্গে সাধারণ রোগীদের কিভাবে চিকিৎসা করবে, আগে যেমন একটা মিসম্যানেজমেন্ট ছিল, এখন সবাই একটা ন্যাশনাল গাইডলাইন ফলো করাতে অন্যান্য রোগীদের ঝুঁকির সংখ্যাটাও এখন অনেকটা কমে গিয়েছে। বাংলাদেশে এমনিতেই জনসংখ্যার অনুপাতে ডাক্তার ও সেবাকর্মীর সংখ্যা অনেক কম। সরকারি হিসাবে রেজিস্ট্রার্ড চিকিৎসকের সংখ্যা মাত্র 1,02,927 জন, যে কারণে স্বাভাবিক সময়ই হাসপাতাল ও ক্লিনিকে রোগীর উপচে পড়া ভিড় দেখা যেত। কিন্তু সেই পরিস্থিতি মহামারীতে বদলে গেছে। এখন বিকল্প হিসেবে হাসপাতাল বা ক্লিনিকে না গিয়ে ডাক্তারের সঙ্গে সরাসরি টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে চিকিৎসা নেবার হার অনেক বেড়ে গেছে। এই পদ্ধতিতে যে কোনো অসুস্থতার জন্য সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন একজন রোগী। কিন্তু চিকিৎসকেরা বলছেন, সাম্প্রতিক সময় এই হার অনেক বাড়লেও বাংলাদেশে রোগী এবং চিকিৎসক উভয়ের জন্য এই পদ্ধতি নতুন হওয়ায় এখনও তাদের নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, বলছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম। নাম্বার 1, এই যে পেশেন্টরা যে টেলিমেডিসিনের মাধ্যমে তারা দেখাচ্ছেন, এইখানে একটা ইন্টারনেট একটা বড় চ্যালেঞ্জ। 2 নম্বর, ডাক্তারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি আমার রোগীর সঠিক রোগটি নির্ণয় করতে পারছি কিনা। 3 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা যা করা দরকার সেটা করা সম্ভব হবে কিনা। 4 নম্বর হচ্ছে তার এই যে চিকিৎসা দিচ্ছি এটা যথার্থই কিনা। 5 নম্বর হচ্ছে যদি এটা রেফারেল সেন্টারে যেতে হয় তাহলে উনি কোথায় যাবেন। এবং 6 নম্বর বড় হচ্ছে যে এটাই মানে অ্যাডভান্টেজ গুলো যদি আমরা চিন্তা করি তাহলে অ্যাডভান্টেজ রয়েছে। একটা হলো পেশেন্ট বাসায় থাকছেন, 2 নম্বর হলো যে তার এই যে যাওয়া আসার হ্যাসল, এবং এটা খুব কস্ট ইফেক্টিভ, অল্প পয়সায় ওটা এনে করতে পারছেন ঘরে বসে। বাংলাদেশের টেলিমেডিসিন ব্যাপারটি এখনও মূলত নগরকেন্দ্রিক এবং এভাবে চিকিৎসা নেওয়ার ব্যাপারে রোগীদের মনোভাব খুব একটা ইতিবাচকও নয়। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে বিভিন্ন পর্যায়ে 18টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু আছে। এছাড়া বেসরকারি পর্যায়ে বাংলাদেশে টেলিমেডিসিন প্রতিষ্ঠান চালু আছে মোট 20টির মতো। সাইয়েদা আক্তার। বাংলাদেশে ফেসবুকে আজ মানুষজন প্রধানত কি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছেন, এ নিয়ে শুনুন আফরোজা নাইলা এবং ফয়সাল তিতুমিরের কাছে।
ধন্যবাদ শাকিল। সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নীলা, আজকে কিন্তু ক্রিকেটটা বেশ ট্রেন্ড করছে, অর্থাৎ বাংলাদেশে বিসিবি প্রেসিডেন্ট কাপ 3 দলের একটা ওয়ানডে টুর্নামেন্ট শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম দিনের টুর্নামেন্টটি ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছেন ক্রিকেট অনুরাগীরা। এই পর্যন্ত এই লাইভ খেলাটি কিন্তু শেয়ার হয়েছে 30,000 এবং কমেন্টও পড়েছে প্রায় 40,000। একই সঙ্গে ইউটিউবেও কিন্তু অনেক মানুষ এটি একসঙ্গে দেখছেন। অর্থাৎ নীলা, বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কিন্তু অপেক্ষায় ছিলেন যে কোনো পর্যায়ে বাংলাদেশের একটা ক্রিকেট খেলা শুরু হওয়ার জন্য। একদম ঠিক বলেছেন তিতুমির। অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন খেলাটি দেখতে দেখতে। অপূর্ব খান লিখেছেন, অনেকদিন পর বাংলাদেশি খেলোয়াড়দের খেলা দেখছি, যেমনই হোক অনেক ভালো লাগছে। অন্যদিকে শেখ আব্দুল আজিমের মন্তব্য, এই ধরনের ব্রডকাস্টিংয়ে খুব সন্তুষ্ট আমি। তবে খেলা দেখে অনেকে সন্তুষ্ট হলেও কমেন্ট্রি নিয়ে অনেককে সমালোচনা করতে দেখা যাচ্ছে। যেরকম সোহেল শিকদার অনেকটা আফসোস করেই লিখেছেন, আজকে আমাদের দেশে একটা নিজস্ব স্পোর্টস চ্যানেলের বড়ই অভাব। এছাড়া ক্রিকেট খেলার একটি ছবি কিন্তু বেশ শেয়ার হতে দেখা যাচ্ছে। সেটি হচ্ছে বাংলাদেশের কোনো এক গ্রামে কিশোরীদের খেলার একটা ছবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এই ছবিটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং টুইটারে শেয়ার করেছে। তারা লিখেছে আ গেম ফর অল আর হ্যাশট্যাগ ডে অফ দ্য গার্ল। মূলত আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষেই তারা ছবিটি পোস্ট করেছে এবং এটা শেয়ারও হচ্ছে অনেক। ছবিটি শেয়ার করে কামরুল হাসান রিপন লিখেছেন, ক্রিকেট আমাদের ফ্যাশন, আমাদের ইমোশন এবং আমাদের ভালোবাসা। পাপিয়া আক্তার খানিকটা স্মৃতিচারণ করেছেন, লিখেছেন, ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম তখন আমাদের এক ছোট ভাই ছিল, নাম জাকারিয়া। তার বোলিংয়েও আমরা নাস্তানাবুদ হতাম, কারণ সে ঢিল ছুটত। তার মতোই স্মৃতিচারণ করেছেন ওহাব সরকার। তিনি লিখেছেন, ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে, রাস্তায় বাড়ির উঠানে কত স্মৃতি হয়ে আছে তা কেবল মনের গহীনে আজ সাড়া দেয়। এদিকে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস নিয়েও কিন্তু ফেসবুক ও টুইটারে অনেক ধরনের পোস্ট দেখা যাচ্ছে। অনেকেই নিজের সন্তানের নিরাপদ ভবিষ্যৎ কামনা করে পোস্ট করছেন। আপনিও নিশ্চয়ই দেখেছেন তিতুমির। ঠিক তাই, এবং বিবিসি বাংলার ফেসবুক পোস্টেও কিন্তু অনেকে জানিয়েছেন সন্তানের সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য সমাজের কোন দিকগুলো পরিবর্তন করার দরকার বলে মনে করছেন তারা। যেরকম অরিন্দম মুখার্জি, কন্যাকে পুত্রের সমান চোখে রেখে বড় করুন, তার সুরক্ষার জন্য ছোট থেকে কড়াভাবে মার্শাল আর্ট শেখান, বিয়ের জন্য টাকা না জমিয়ে তাকে শিক্ষিত করুন যাতে সে স্বাবলম্বী হয়ে বিয়ে করে। কলি নামে একজনের মন্তব্য, সমাজ নিয়ন্ত্রণ হয় রাজনীতি দ্বারা, তাই একটা সুস্থ রাজনীতির প্রয়োজন যা দ্বারা একটি সুন্দর নৈতিকতা সৃষ্টি হতে পারে সমাজে। হোসেন মোহাম্মদ ইকবাল বলছেন, দুর্নীতি সকল অপরাধের গডফাদার, তাই আমি মনে করি দুর্নীতি না থাকলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে আর নিরাপদ হবে আমার সন্তানের পথ চলা। এদিকে অনন্ত জলিলের একটি ভিডিও পোস্ট করা নিয়ে আজ বেশ তর্ক বিতর্ক হচ্ছে ফেসবুক জুড়ে। বাংলাদেশে এখন যে ধর্ষণ বিরোধী প্রতিবাদ চলছে, এর মধ্যেই শনিবার রাতে ব্যবসায়ী এবং চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অনন্ত জলিল তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি ধর্ষকদের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি নারীদের পোশাকের বিষয়টিও নিয়ে আসেন। আর এটি এখন আলোচনার কেন্দ্রে আছে বলা যায়। এ নিয়ে নূরে আলমের মন্তব্য, বিচার নাই এদেশে, দোষারোপ করে কিছু হবে না। অন্যদিকে আইরিন ফাতেমা লিখেছেন, শালীন পোশাকের অজুহাত না দিয়ে এটা বলুন যে পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার। এই নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা তো চলছেই। তার মধ্যে মেহের আফরোজ শাওনও তার ভেরিফাইড ফেসবুক পেজে অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দিয়েছেন, আর তার স্ট্যাটাসটিও কিন্তু ট্রেন্ড করছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য, আমাদের মিতব্যয়ী হতে হবে, যেটুকু নেহাত প্রয়োজন তার বেশি খরচ করা চলবে না। এটা কিন্তু বেশ শেয়ার হচ্ছে নীলা। আজ তিনি সশস্ত্র বাহিনীর সঙ্গে এক ভিডিও কনফারেন্সের সময় কথা বলেছেন। তিনি বলেছেন, দেশে যেন খাদ্য সংকট দেখা না দেয় সেই লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে হবে। করোনা ভাইরাস যদি আবারও ব্যাপকভাবে দেখা দেয় তাহলে অনেক ধরনের খরচ আছে, চিকিৎসা খরচ সহ নানাবিধ খরচের কথা উল্লেখ করে তিনি মিতব্যয়ের প্রসঙ্গটি টানেন। এই খবরটি শেয়ার করে শায়লা শারমিন লিখেছেন, প্রয়োজনের বেশি খরচ করবই বা কিভাবে, খেয়ে পড়ে বেঁচে থাকাটাই তো কষ্ট হয়ে যাচ্ছে, সবকিছুর দাম বেশি, খাবার দাবার, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলো দিয়েই তো অবস্থা খারাপ। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম যে বেড়ে গেছে সেটারই তিনি ইঙ্গিত করেছেন। আর সোহান বলছেন, সরকারি কাজের জিনিস যারা হরিলুট করে কিনে 1 টাকার জিনিস 500 টাকা দেখায়, আগে তাদের বিচার করুন। সাধারণ জনগণের এত টাকা নাই যে তারা অতিরিক্ত খরচ করবে। তো এই ছিল সামাজিক মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আফরোজা নীলা, ফয়সাল তিতুমির। এখনকার প্রধান খবর। বাংলাদেশে অনলাইনে ধর্ষণে উস্কানি দেওয়ার অভিযোগে ঢাকায় একজন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ভারতে এই প্রথমবারের মতো বেশ ধুমধামের সাথে পালিত হয়েছে তাইওয়ানের জাতীয় দিবস। আর নাগর্নো কারাবাখে একটি মানবিক যুদ্ধবিরতি সত্ত্বেও আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানে বিদায় চাইছি। This is the BBC.